ডিয়ার ভিউয়ার্স, টার্গেট পুলিশ এক্সাম অর্থাৎ আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআইয়ের যে পরীক্ষা হতে চলেছে তার জন্য আমরা এক ঝলকে সিরিজ শুরু করেছি। সেই এক ঝলকে সিরিজের আজকে আমাদের প্র্যাকটিস সেট 10 অর্থাৎ 10 নম্বর প্র্যাকটিস সেটে আমরা হাজির হয়েছি। এর আগে আমরা আরও 9টি প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা দেখোনি বা সেলফ স্টাডি করছো, অবশ্যই তোমাদের প্রিপারেশন লেভেল কতটা সেটা বোঝার জন্য অবশ্যই এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে দেখে নাও। আমরা সেখানে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এক্ষেত্রে অন্যান্য অপশানগুলোর গুরুত্ব কী, বা ওই জায়গা থেকে প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে উত্তরটা তোমরা কীভাবে করবে। যাই হোক, আমরা এরপরে ধীরে ধীরে প্রশ্নগুলো দেখব। আজকের সেটের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন ধাতুটির ব্যবহার অজানা ছিল? অপশন এ তামা, বি লোহা, সি ব্রোঞ্জ, অ্যান্ড রূপা। অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আইভিসি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা পড়তে হবে। এই আইভিসি বা সিন্ধু সভ্যতায় কোন ধাতুটির ব্যবহার অজানা ছিল? ধাতুটি হয়তো ছিল কিন্তু মানুষ তার ব্যবহার জানতো না। আমরা যে বিভিন্ন সিন্ধু সভ্যতার যে সিলগুলো দেখেছি সেই সিলে কিন্তু কোনোভাবেই লোহার ব্যবহার আমরা দেখিনি, এবং এটা হচ্ছে রাইট আনসার অপশন বি লোহা। লোহার ব্যবহার অজানা ছিল সিন্ধু সভ্যতার মানুষের কাছে। ঠিক একই রকমভাবে আর একটা ব্যাপার থাকে, সিন্ধু সভ্যতায় যে সিলগুলো পাওয়া গিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম বুল, ইউনিকর্ন, এলিফ্যান্ট এই ধরনের প্রাণীর ছবি পাওয়া গিয়েছিল, কিন্তু কোনোভাবেই হর্স এর ছবি পাওয়া যায়নি। মনে করা হয় সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহারও জানতো না। তবে এর একটা এক্সেপশন আছে, সুরকোটাটা বলে একটা প্লেস আবিষ্কার হয়েছে, সাইট আবিষ্কার হয়েছে। সেই সুরকোটাটাতে এই হর্সের নিদর্শন পাওয়া গেছে, বা হর্সের যে বোন সেটা আবিষ্কার করা গেছে। এটা একটা এক্সেপশনাল কেস, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারত সভা কে তৈরি করেন? অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে তৈরি করেন? ইংলিশ ভার্সন দিয়ে এইভাবেও প্রশ্ন দিতে পারে। অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি কেশবচন্দ্র সেন, অ্যান্ড ডি সৈয়দ আহমেদ খান। এই ভারত সভাটা খুবই ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আর একটা ভারত সভা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ঠিক আগেই তৈরি হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এখান থেকেও প্রশ্ন আসে যে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে তৈরি করেন, তখন কিন্তু উত্তরটা এই একই উত্তর হবে না। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিল মূলত রাধাকান্ত দেব। আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা ভারত সভা, সেটা তৈরি হয় 1976 সালে। এই সালটা থেকেও প্রশ্ন আসে যে ভারত সভা কবে তৈরি হয়? 1976 সালে। ভারত সভা মূলত যার জন্য বেশি পরিচিত লাভ করে সেটা হচ্ছে আইসিএস, যেটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তার বয়স যে ক্রমশ কমানো হচ্ছিল তার বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন। এই ভারত সভা তৈরি করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং তার সঙ্গে যিনি সহযোগী ছিলেন তিনি হলেন আনন্দ মোহন বসু। বাকি অপশনগুলো আমরা বলেছি আলোচনা করব। অপশনের মধ্যে রয়েছে উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি আমরা জানি প্রত্যেককেই জাতীয় কংগ্রেসের প্রথম যে প্রতিষ্ঠা হলো 1885 সালে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে, তার যে প্রতিষ্ঠাতা সভাপতি বা প্রথম সভাপতি তিনি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। কেশবচন্দ্র সেন আমরা জানি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন রাজা রামমোহনের পরবর্তী সময়ে, এবং তিনি তৈরি করেছিলেন নববিধান বা নববিধান ব্রাহ্ম সমাজ। নববিধান, এখান থেকে প্রশ্ন আসে। আর সৈয়দ আহমেদ খানের তো ইম্পর্টেন্ট হচ্ছে আলিগড় আন্দোলন, আলিগড় কলেজ, এই সমস্ত বিষয়গুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অ্যান্ড ডি নবগোপাল মিত্র। হিন্দু মেলা বা অভিনব মেলা, মিত্র মেলা, এই ধরনের মেলাগুলো কিন্তু 1900 সালের ঠিক আগে আগে বা পরে পরে শুরু হতে থাকে। অ্যাকচুয়ালি এই মেলাগুলোর উদ্দেশ্য ছিল কি? কারণ আমরা জানি মেলা মানে প্রচুর মানুষের আগমন, সেখানে প্রচুর মানুষ আসে, বিভিন্ন জিনিস কেনাবেচা হয়। অ্যাকচুয়ালি সেই সময় এই মেলাগুলো কিন্তু জিনিস কেনাবেচার ব্যাপারটাতে অতটা গুরুত্ব ছিল না। মূলত সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য মানুষের মধ্যে একটা সম্প্রীতি, একাত্মবোধ, এক একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে বোঝাপড়া, এই সমস্ত বিষয়গুলো গড়ে তোলার জন্য এই ধরনের মেলাগুলো তৈরি হয়। এবং এই হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশন ডি নবগোপাল মিত্র। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে সদস্য হিসাবে মনোনীত হন? অপশন এ দাদাভাই নওরোজি, বি চিত্তরঞ্জন দাস, সি মহাত্মা গান্ধী, অ্যান্ড ডি মদনমোহন মালব্য। খুব কমন প্রশ্ন। মূলত আমরা জানি যে দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য মনোনীত হন, এবং তিনি যে পার্টির থেকে হয়েছিলেন সেটা হচ্ছে লিবারাল পার্টি। এছাড়া দাদাভাই নওরোজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট হলো, তিনি প্রথম পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ ভারতের মাথাপিছু আয় গণনা করেছিলেন, এবং তিনি দেখিয়েছিলেন সেই সময় ন্যাশনাল ইনকাম ছিল বা পার ক্যাপিটা ইনকাম ছিল 20 টাকা।
এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এবং যে বইয়ের মাধ্যমে দেখিয়েছিলেন যে ভারতবর্ষের যেটা আয় এবং যেটা খরচা সেটা বাদ দিয়ে যেটা সঞ্চয় হওয়ার কথা তার থেকে অনেক কম সঞ্চয় হচ্ছে, যেটুকুনি কম সঞ্চয় হচ্ছে সেটা কিন্তু ব্রিটিশরা ভারতের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ড্রেন ওয়েল থিওরি, সম্পদের নির্গমন তথ্য তিনিই দিয়েছিলেন। অর্থাৎ আজকের উত্তর হবে অপশন এ, দাদাভাই নওরোজি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? অপশন এ বিপিন চন্দ্র পাল, অপশন বি বাল গঙ্গাধর তিলক, সি লালা লাজপত রায়, অ্যান্ড ডি অ্যানি বেসান্ত। এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন এবং স্ট্রিকি প্রশ্ন, এবং প্রশ্নটা প্রিন্টিং মিস্টেকও বলতে পারো। নিউ ইন্ডিয়া পত্রিকা নিয়ে একটু গণ্ডগোল আছে। নিউ ইন্ডিয়া দুটো পত্রিকা হয়, একটা ডেলি, একটা উইকলি। একটা ডেলি বেসিসে পত্রিকাটা বেরোয়, যেটা ম্যাগাজিন বলতে পারো, আর একটা হচ্ছে উইকলি। যখন দেখবে কোনো জায়গায় লেখা আছে যে নিউ ইন্ডিয়া পত্রিকা উইকলি, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে, তখন হবে অপশনে বিপিন চন্দ্র পাল। আর যখন বলা হবে ডেলি, দৈনিক সংবাদপত্র হিসাবে নিউ ইন্ডিয়ার সম্পাদককে, তখন হবে অপশন ডি অ্যানি বেসান্ত। 6 নম্বর প্রশ্ন, 2011 অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 2011 যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। অপশন এ 1029, অপশন বি 948, অপশন সি 1020, অ্যান্ড ডি 950। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1028 বা 29, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর 950 হচ্ছে পশ্চিমবঙ্গের এই 2011 সালের সেন্সাস অনুযায়ী সেক্স রেশিও। নেক্সট একটা পলিটির প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি তালিকা ছিল? তালিকা বলতে শিডিউল, কতগুলি শিডিউল ছিল? অপশন এ 12টা, অপশন বি 11টা, সি 10টা এবং ডি 8টা। আমরা জানি যে বর্তমান সময়ে শিডিউল বা তালিকা রয়েছে 12টি, টোটাল 12টি। কিন্তু সংবিধান যেদিন চালু হয়, অর্থাৎ 1949 সালের 26শে জানুয়ারি, বা সংবিধান যেদিন গ্রহণ করা হয় 1949 সালের 26শে নভেম্বর, সেই সময় কিন্তু মূল সংবিধানের যে শিডিউল সেটার সংখ্যা ছিল 8টি। পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট যে সংবিধান সংশোধন 1951 সালে, সেই সময় 9 নম্বর শিডিউলটা যোগ করা হয়, এবং যেখানে ছিল মূলত ল্যান্ড রিগার্ডিং, অর্থাৎ ল্যান্ড রিফর্মস। ঠিক পরবর্তী ক্ষেত্রে 10 নম্বর শিডিউল হিসাবে যোগ করা হয় অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন, যেটা 1985 সাল নাগাদ এসেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে 11 এবং 12 এই দুটো শিডিউল অ্যাড করা হয় 1992 সালে, এবং যার প্রথমে ছিল 11 নম্বরে ছিল পঞ্চায়েত এবং 12 নম্বরে ছিল মিউনিসিপ্যালিটি। অর্থাৎ বর্তমান সময়ে 12টা এবং সংবিধান চালুর সময় ছিল 8টি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? অর্থাৎ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। অপশন এ 1951, অপশন বি 1950, অপশন সি 1948, অ্যান্ড ডি 1947। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমরা জানি বর্তমানে এটা নেই, এর বদলে এসে গেছে নীতি আয়োগ। যদিও নীতি আয়োগ এসে গেছে, কিন্তু পরীক্ষার রেসপেক্টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন আসবে। আমি তোমাদের বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর যে কারা কারা কোন মডেল নিয়ে করা হয়েছিল, সেখানে কী কী ইম্পর্টেন্ট ছিল, এবং ইয়ারগুলো মনে রাখবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সাল থেকে, যেটা চলেছিল 56 সাল পর্যন্ত, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার অপশন এ 1951। আর একটা বিষয় এখান থেকে প্রশ্ন আসে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি সেটা কবে তৈরি হয়? সেটা 1952। এই এনডিসি ছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফাইনাল অনুমোদন সংস্থা। প্রশ্ন আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফাইনাল অনুমোদন কে দিত? তখন হবে এনডিসি, যেটা তৈরি হয়েছিল 1952 সালে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, অ্যান্ড ডি ভিটামিন ডি। এই ধরনের ভিটামিনের যে রোগ সেগুলো মুখস্থ করতে হবে, কোন জিনিস থেকে কোন ভিটামিন পাওয়া যায় এবং ভিটামিনের রাসায়নিক নাম। আমরা জানি যে ভিটামিন এ যেটা, সেটা মূলত আই ডিজিজ সংক্রান্ত, রাতকানা রোগ, লো ভিশন, এই সমস্ত বিষয়। ফলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তির উৎস কী? অর্থাৎ সোর্স অফ এনার্জি অফ দ্য সান। অপশন এ নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, অপশন বি নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড ডি কেমিক্যাল রিয়াকশান। সূর্যের শক্তির উৎস কী? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহু কমন প্রশ্ন, তবু প্রত্যেককে হয়তো ওই প্রশ্নটা ভুল করে। আমি একটা ট্রিক্স বলে দেবো মূলত মনে রাখার জন্য, সায়েন্সের রেসপেক্টে নয় কিন্তু। অর্থাৎ আমরা যদি ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের কথা ভাবি, সেক্ষেত্রে যারা সেভাবে 11-12 সায়েন্স পড়নি বা
জাস্ট এই মুহূর্তে সায়েন্সটা পড়ার পরও মনে রাখতে পারছো না, এই বিষয়টা তাদের জন্য। আমরা যদি দেখি যে কোনো পরীক্ষায় মূলত ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল বা এসআই বলো, সেখানে বেঙ্গলি ভার্সনের সাথে সাথে কোশ্চেনে ইংলিশ ভার্সন থাকবে। তাহলে এই সূর্যের শক্তির উৎস এই জায়গাটা আমরা ইংরাজি দিয়ে মনে রাখবো, বাংলাতে মনে রাখবো না। কীভাবে না, নিউক্লিয়ার বিভাজন আমরা মনে রাখবো এইভাবে। নিউক্লিয়ার বিভাজনকে বলা হয়, নিউক্লিয়ার বিভাজন হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ঠিক একই রকমভাবে নিউক্লিয়ার সংযোজন যেটা, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। এই দুটো জায়গা ভালো করে মনে রাখবে। আমরা জানি সান, SUN, সান। তাহলে দেখতে পাচ্ছি সানের মধ্যে একটা ইউ রয়েছে এবং এই ফিউশনের মধ্যে একটা ইউ রয়েছে, অর্থাৎ সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এবার নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। তুমি যদি বাংলাটা মনে নাও রাখতে পারো, তুমি ইংরাজিটা এইভাবে মনে রাখবে, নিউক্লিয়ার ফিউশন, যেখানে ইউ আছে আর এখানে আছে আই ফিশনের ক্ষেত্রে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন প্রক্রিয়ায় সূর্য সমস্ত শক্তির উৎস। আজকে সেটের 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা আছে? অপশন এ 8, বি 6, সি 7 অ্যান্ড ডি 5। আমি বলেছিলাম এই ধরনের যে বাউন্ডারি লাইনগুলো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, ইন্ডিয়ার রেসপেক্টে এবং ইন্ডিয়া যে সমস্ত স্টেট রয়েছে তাদের রেসপেক্টে পড়তে হবে। আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলেছিলাম যে বিজু জনতা দল আসে, তাহলে আমরা এইটা মনে রাখতে পারি, বিহার, ঝাড়খণ্ড। ডি থেকে বলেছিলাম উড়িষ্যা, এ থেকে আসাম, এস থেকে সিকিম, অর্থাৎ মোট 5টি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি রাজ্যের সীমানা আছে। আজকে সেটা 13 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারকে কে নির্বাচিত করেন? অপশন এ সাধারণ জনগণ, বি রাষ্ট্রপতি, সি লোকসভার সদস্যগণ অ্যান্ড ডি লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। মনে রাখতে হবে লোকসভার স্পিকার আসলে কি? লোকসভার স্পিকার হচ্ছে একজন এমপি, তিনি যে কোনো একটা এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তাহলে তাকে কিন্তু সাধারণ জনগণ স্পিকার হিসেবে নির্বাচন করেনি, তাকে নির্বাচন করেছেন একজন সাংসদ বা এমপি হিসাবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে। সেই মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন প্রত্যেকেই উপস্থিত হলেন। বর্তমান সময়ে আমরা জানি 543 জন আছেন, তারা উপস্থিত হলেন। তাদের মধ্যে থেকে একজন হবেন স্পিকার। সেই স্পিকারকে কে নির্বাচন করবেন? এটা মনে রাখতে হবে। লোকসভার ক্ষেত্রে লোকসভার এই যে 543 জনের আছেন তাদের মধ্যে একজন বাদ দিয়ে তিনি হয়তো স্পিকার হবেন, বাকি 542 জন তারা কিন্তু এটা মনোনয়নও করতে পারেন, আবার নির্বাচনও করতে পারেন। অর্থাৎ প্রত্যেকেরই এটা নির্বাচন করার অধিকার আছে যারা এমপি, অর্থাৎ লোকসভার সমস্ত সদস্যগণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্ন, রেগুর মৃত্তিকা কাকে বলে বা এর মধ্যে কোনটিকে রেগুর মৃত্তিকা নামে পরিচিত? অপশন এ পলি মাটি, বি লবণাক্ত মাটি, সি ল্যাটেরাইট মাটি অ্যান্ড ডি কৃষ্ণ মাটি। রেগুর মৃত্তিকাটা খুব ইম্পর্টেন্ট এবং কমন প্রশ্ন, বহু পরীক্ষায় আসে। মূলত ব্ল্যাক সয়েল যেটা বা কৃষ্ণ মৃত্তিকা যেটা, যেখানে কার্পাস চাষ ভালো হয় এবং যে মাটিটা মূলত গুজরাট থেকে নিচে দক্ষিণ পাটে এবং মহারাষ্ট্র এলাকায় বেশি দেখা যায়, সেই ব্ল্যাক সয়েলটাকেই বলা হয় রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মাটি, এবং এখানে কার্পাস চাষ ভালো হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং একটু স্ট্রিকি প্রশ্ন, ভালো করে প্রশ্নটা পড়বে তাহলে বুঝতে পারবে। ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশন এ ভারত ও পাকিস্তান, অপশন বি ভারত আফগানিস্তান, অপশন সি পাকিস্তান আফগানিস্তান অ্যান্ড ডি বি ও সি উভয়। আমি আলোচনা করেছিলাম অনেক আগেই যে ডুরান্ট লাইন নিয়ে। আমি এটা বলেছিলাম ডুরান্ট লাইনটা মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা নির্দেশ করার একটা রেখা। অর্থাৎ যখন তৈরি হয় যে সময়, সেই সময় পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে একটা রেখা ছিল ডুরান্ট লাইন। অ্যাকচুয়ালি সেই সময় পাকিস্তান বলতে পাকিস্তান তখন ছিল না, তখন ছিল ইন্ডিয়া। তখন পাকিস্তান আসেনি, 1947 সালে আগের কথা বলছি। তখন বলা ভালো ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে একটা সীমারেখা ছিল। পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ার কিছু অংশ আমরা জানি পাকিস্তান হয়ে গেছে। যে অংশটুকুনি পাকিস্তান হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে, সেই পাকিস্তানের সঙ্গে বর্তমানে এই ডুরান্ট লাইনটা আফগানিস্তানের আজও আছে। ফলে আমরা বুঝতে পারছি এই ডুরান্ট লাইনটা প্রথমের দিকে ছিল পাকিস্তানের দিকে, যেটা বর্তমান সময়ে বা সেই সময় ভারত ছিল। পরবর্তী ক্ষেত্রে যেহেতু পাকিস্তান হয়ে গেছে, ফলে ডুরান্ট লাইনটা কিছুটা অংশ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আছে এবং কিছুটা অংশ বর্তমান ভারত এবং আফগানিস্তান, যেটা খুব ক্ষুদ্র অংশ 106 কিলোমিটারের মতো, ভারত আফগানিস্তানের মধ্যেও আছে। অর্থাৎ অপশন ডি, বি এন্ড সি উভয় রাইট আনসার হবে অপশন ডি। যাই হোক, আজকে আমরা এটা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কতগুলো পারছো বা কত মার্কস পেলে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।